নমস্কার, বাংলা নেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের নিবেদন হুতুম প্যাঁচার নকশার পরবর্তী অংশ। বাবু পদ্মলোচন দত্ত ওরফে হঠাৎ অবতার। বাবু পদ্মলোচন ওরফে হঠাৎ অবতার 1112 সালে তার মাতামহ নাওপাড়া মুশুলির মিত্তিরের বাড়ি জন্মগ্রহণ করেন। নাওপাড়া মুশুলি গ্রামখানি মন্দ নয়, অনেক কায়স্থ ও ব্রাহ্মণের বাস আছে। গায়ের জমিদার মজফফর খাঁ মুসলমান হয়েও গরু জবাই প্রভৃতি দুষ্কর্মে বিরত ছিলেন। মোল্লা ও ব্রাহ্মণ উভয়কেই সমান চোখে দেখতেন, মানির মান রাখতেন ও লোকের খাতির ও সেলামালকির গুণা করতেন না। ফরাসিতে তিনি বড় লায়েক ছিলেন। বাঙ্গালা ও উর্দুতেও তার দখল ছিল। মুজফ্ফর খাঁ গায়ের জমিদার ছিলেন বটে, কিন্তু ধোপা নাপিত বন্ধ করা, হুকা মারা, ঢেলা ফেলা, বিয়ে ও গ্রাম ভাগের হুকুম হাকাম ও নিষ্পত্তি করার ভার মিত্তির বাবুদের উপরেই দেওয়া হয়। পূর্বে মিত্তির বাবুদের বড় জলজলার ছিল। মধ্যে পরিবারের অনেকে মরে যাওয়ায় ভাগাভাগি ও বহু কষ্টে নিবন্ধন কিঞ্চিত দৈন্যদশায় পড়তে হয়েছিল। কিন্তু পূর্বাপেক্ষা নিঃস্ব হলেও গ্রামস্থ লোকেদের কাছে মানের কিছুটা বোধতায় হয়নি। পদ্মলোচনের জন্মদিনটি সামান্য লোকের জন্মদিনের মতো অমনি যায়নি। সেদিন হঠাৎ মেঘাড়ম্বর করে সমস্ত দিন অবিশ্রাম বৃষ্টি হয়। একটি সাপ আতুর ঘরের দরজায় সমস্ত রাত্রি বসে ফোঁস করে, আর বাড়ির একটি পোষা টিয়ে পাখি হঠাৎ মরে গিয়ে দাঁড়ে ঝুলে থাকে। পদ্মলোচনের পিতামহী এই সকল লক্ষণ শুভ নিমিত্ত বিবেচনা করে বড়ই খুশি হয়ে আপনার পরবার একখানি লাল পেড়ে শাড়ি ধাইকে বকশিস দেন। অভ্যাগত ঠুলি ও বাজনদারেরাও একটি সিকি আর হাড়ির নারকেল লাড্ডু পেয়েছিল। ক্রমে মহা আনন্দে আটকৌড়ে সারা হলো। গায়ের ছেলেরা আটকৌড়ে বাটকৌড়ে ছেলে আছে ভালো, ছেলের বাবার দাড়িতে বসে হাগো বলে কুলো বাজিয়ে আটকড়াই বাতাসা ও এক এক চকচকে পয়সা নিয়ে আনন্দে বিদেয় হলো। গোভাগার থেকে একটা মরা গরুর মাথা কুড়িয়ে এনে আতুর ঘরের দরজায় রেখে দোরষষ্ঠী বলে হলুদ ও দুর্ব দিয়ে পুজো করা হলো। ক্রমে 15 দিন 20 দিন 1 মাস সম্পূর্ণ হলে গাঁয়ের পঞ্চাননতলার ষষ্ঠীর পুজো দিয়ে আতুর ওঠানো হয়। ক্রমে পদ্মলোচন শুক্ল তিথিগত চাঁদের মতো বাড়তে লাগলেন। গুলিদান্ডা, কপাটি, চোর চোর, তেলি হাত পিছলে গেলি প্রভৃতি খেলায় পদ্মলোচন প্রসিদ্ধ হয়ে পড়লেন। 5 বছরে হাতি খড়ে হলো। গুরুমশায়ের ভয়ে পদ্মলোচন পুকুর পাড়ে, নলবনে, বাঁশবাগানে লুকিয়ে থাকেন। পেট কামড়ানি ও গা বমি বমি প্রভৃতি অন্তশীলে রোগেও অভাব রইল না। ক্রমে কিছুদিন এই রকম যায়। একদিন পদ্মলোচনের বাপ মলেন, তার মা আগুন খেয়ে গেলেন। ক্রমে মাতামহ, মামা ও মামাতো ভাইয়েরাও একে একে অকালে এবং সময় ছললেন। সুতরাং মাতামহ মিত্তিরদের ভিটে পুরুষ শূন্য প্রায় হলো। জমি জমাগুলি জয়কৃষ্ণের মতো জমিদারে কত গিলে ফেললে, কত খাজনা না দেওয়ায় বিকিয়ে গেল। সুতরাং পদ্মলোচনকে অতি অল্প বয়সে পেটের জন্য অদৃষ্ট এবং হাতযশের ওপর নির্ভর করতে হলো। পদ্মলোচন কলকাতায় এসে এক বাসারেদের পেট ভাতে, ফাইফরমাস, কাপড় কোচানো, লুচি ভাজা প্রভৃতি কর্মে ভর্তি হলেন। অবকাশ মতো হাতটাও পাকানো হবে, বিশেষত কুঠেলরা লেখাপড়া শেখাবেন প্রতিশ্রুত হলেন। পদ্মলোচন কিছুকাল ওই নিয়মে বাসারেদের মনোরঞ্জন করতে লাগলেন। ক্রমে 1-2 বাবুর অনুগ্রহ প্রাপ্তির প্রত্যাশায় মাথালি জায়গায় উমেদারি আরম্ভ করলেন। শহরের যে বড় মানুষের বৈঠকখানায় যাবেন, প্রায় সর্বদাই লোকারণ্য দেখতে পাবেন। যদি ভিতরকার খবর নেন, তাহলে পাওনাদার, মহাজন, উঠোনওয়ালা, দোকানদার, উমেদার, আইবুড়ো ও বেকার কুলিনের ছেলের বিস্তর দেখতে পাবেন। পদ্মলোচনও সেই ভিড়ের মধ্যে একটি বাড়লেন। ক্রমে অষ্টপ্রহর ঘণ্টায় গরুরের মতো উমেদারিতে অনবরত 1 বছর হাঁটাহাঁটি ও হাজিরার পর 2-4খানা সই সুপারিশও হস্তগত হলো। শেষে এক সহৃদয় মুচ্ছুদ্দি আপনার হাউজে ওজন সরকারি কর্ম দিলেন।
পদ্মলোচন কষ্টভোগের এক শেষ করছিলেন। ভদ্রলোকের ছেলে হয়েও তাকে কাপড় কোছানো, লুচি ভাজা, বাজার করা, জল তোলা প্রভৃতি অপকৃষ্ট কাজ স্বীকার করতে হচ্ছিল। ক্রমশ লুচি ভাজতে ভাজতে ক্রমে লুচি ভাজায় তিনি এমনই তৈরি হয়ে উঠলেন যে তার মতো লুচি অনেক মিঠাইওয়ালা বামুকেও ভাজতে পারে না। বাসারেরা খুশি হয়ে তাকে মেকর খেতাব দেয়। সুতরাং সেই দিন থেকে মেকর পদ্মলোচন দত্ত নামে বিখ্যাত হলেন। ভাষা কথায় বলে, যখন যার কপাল ধরে, যখন পর্দা পড়তে আরম্ভ হয়, তখন ছাইমুটো ধরলে সোনামুটো হয়ে যায়। ক্রমে পদ্মলোচন দত্তের শুভাদৃষ্টি ফলতে আরম্ভ হলো। মুচ্ছুদ্দি অনুগ্রহ করে শিব সরকারি কর্ম দিলেন। সাহেবেরাও দত্তজার চালাকি ও কাজের হুঁশিয়ারিতে সন্তুষ্ট হতে লাগলেন। পদ্মলোচন ততই সাহেবদের সন্তুষ্ট করবার অবসর খুঁজতে লাগলেন। এক মনে সেবা করলে ভয়ঙ্কর সাপও সদয় হয়। পুরাণে পাওয়া যায় যে তপস্যা করে অনেকে হিন্দুদের ভূতের মতো ভয়ানক দেবতাগুলোকেও প্রসন্ন করেছে। ক্রমে সাহেবেরা পদ্মলোচনের প্রতি সন্তুষ্ট হয়ে তার ভালো করবার চেষ্টায় রইলেন। একদিন হাউজের সদর মেট কর্মে জবাব দিলে সাহেবেরা মুচ্ছুদ্দিকে অনুরোধ করে পদ্মলোচনকে সেই কর্মে ভর্তি করলেন। পদ্মলোচন শিব সরকার হয়েও বাসারেদের আশ্রয় পরিত্যাগ করেননি, কিন্তু সদর মেট হয়ে সেখানে থাকা আর ভালো দেখায় না বলেই অন্যত্র একটু জায়গা ভাড়া করে একখানি খোলার ঘর প্রস্তুত করে রইলেন। কিন্তু এই অবস্থায় তারে অধিক দিন থাকতে হলো না। তার অদৃষ্ট শীঘ্রই লুচির ফোসকার মতো ফুলে উঠল। বের জল পেলে কোনেরা যেমন ফেঁপে ওঠে, তিনিও তেমনি ফাঁপতে লাগলেন। ক্রমে মুচ্ছুদ্দিদের সঙ্গে সাহেবদের বড় একটা বনিবনাও হয় না হওয়ায় মুচ্ছুদ্দি কর্ম ছেড়ে দিলেন। সুতরাং সাহেবদের অনুগ্রহধর পদ্মলোচন বিনা ডিপোজিটে মুচ্ছুদ্দি হলেন। টাকায় সকলই করে। পদ্মলোচন মুচ্ছুদ্দি হওয়া মাত্র অবস্থার পরিবর্তন বুঝতে পারলেন। তার পরদিন সকালে খোলার ঘর বালাখানাকে ভ্যাংচাতে লাগলো। উমেদার, দালাল, পেয়াদা, গদিওয়ালা ও পাইকের ভরে গেল। কেউ পদ্মলোচন বাবুকে নমস্কার করে হাঁটু গেড়ে জোড়হাত করে সব কথা কয়, কেউ আপনার সোনার কলম হোক, লক্ষপতি হন, সংবৎসরের মধ্যে পুত্তুর সন্তান হোক, অনুগতদের হুজুর ভিন্ন গতি নাই প্রভৃতি কথায় পদ্মলোচনকে তুতুলে পাউরুটি হতে ফোলাতে লাগলেন। ক্রমে দুরবস্থা দুষ্কর লোচ্চার মতো মুখে কাপড় দিয়ে লুকুলেন। অভিমান ও অহংকারে ভূষিতা হয়ে সৌভাগ্য যুবতী বারাঙ্গনা সেজে দ্বারে আলিঙ্গন করলেন। হুজুগদারেরা আজকাল পদ্মলোচনকে পাইকে বলে ঢেঁড়া পিটে দিলেন। প্রতিধ্বনিরেরও বামুন অগ্রদানী ও গাইয়ে বাজিয়ে সেজে এই কথাটি সর্বত্র ঘোষণা করে বেড়াতে লাগলেন। শহরে ঢিঢি হয়ে গেল, পদ্মলোচন একজন মস্ত লোক। কলকাতা শহরে কতকগুলি বেকার জয়কেতু আছে। যখন যার নতুন বলবলাও হয় তখন তারা সেইখানে মেশেন, তাকেই জগতের শ্রেষ্ঠ দেখান ও অনন্য মনে তারই উপাসনা করেন। আবার যদি তার চেয়ে কেউ উঁচু হয়ে পড়েন তবে তাকে পরিত্যাগ করে উঁচুর দলে জমেন। আমরা ছেলেবেলায় বুড়ো ঠাকুমার কাছে ছাদনদড়ি ও গোদানড়ির গল্প শুনেছিলাম। এই মহাপুরুষেরা ঠিক সেই ছাদনদড়ি গোদানড়ি। গল্পে আছে রাজপুত্র জিজ্ঞাসা করলেন, ছাদনদড়ি গোদানড়ি এখন তুমি কার? না, আমি যখন যার তখন তার। তেমনি হুতুম পেঁচা বলেন, শহুরে জয়কেতুরাও যখন যার তখন তার। জয়কেতুরা ভদ্রলোকের ছেলে, অনেকে লেখাপড়াও জানেন, তবে কেউ কেউ মূর্তিমতির মা। এদের অধিকাংশই পৌত্তলিক, কুলীন ব্রাহ্মণ, কায়স্থ কুলীন, বেকার, পেনশনে ও ব্রকোদেই বিস্তর। বহুকালের পর পদ্মলোচন বাবু কলকাতা শহরে বাবু বলে বিখ্যাত হলেন। প্রায় 20 বৎসর হলো শহরের হঠাৎ বাবুরা উপসংহার হয়ে যায়। তন্নিবন্ধন, জয়কেতু, মোসাহেব, ওস্তাদজি, ভরজা, বসজা প্রভৃতি বড়াখুরেরা জোয়ারের বিষ্ঠার মতো ভেসে ভেসে বেড়াচ্ছিলেন। সুতরাং এখন পদ্মলোচনের তর্পণের কোষায় জুড়াবার জায়গা পেলেন। জয়কেতুরা ক্রমে পদ্মলোচনকে ফাঁপিয়ে তুললেন। পর্দাও ভালো চলল। পদ্মলোচন অ্যাম্বিশনের দাস হলেন। হিতাহিত বিবেচনা দেনদার বাবুদের মতো গা ঢাকা দিলেন। পদ্মলোচন প্রকৃত হিন্দুর মুখোশ পরে সংসার রঙ্গভূমিতে নামলেন। ব্রাহ্মণের পার্ধল্য খান, পা চাটেন, দলাদলির ও হিন্দু ধর্মের ঘোট করেন। ঠাকুরন বিষয় ও সখী সংবাদ গাওনার পক্ষে প্রকৃত ব্লোটিংস পেপার পদ্মলোচনের দুর্দান্ত প্রতাপ। বৈঠকখানায় ব্রাহ্মণ অধ্যাপক ধরে না। মিউটিনির সময় গভর্নমেন্ট যেমন চোখাব্রত ভলেন্টিয়ার জুটিয়েছিলেন, পদ্মলোচন বাবুর হয়ে সেইরূপ ব্রাহ্মণ পণ্ডিত সংগ্রহ করতেও বাকি রাখলেন না। এশিয়াটিক সোসাইটি মিউজিয়ামের মতো বিবিধ আশ্চর্য জীব একত্র করলেন, বেশিরভাগ জ্যান্ত।
বাঙালি বদমাইশ ও দুর্বুদ্ধিদের হাতে টাকা না থাকলে সংসারে কিছুমাত্র ক্ষতি হতে পারে না। বদমাইশি ও টাকা একত্র হলে হাতি পর্যন্ত মারা পড়ে, সেটি বড় সোজা ব্যাপার নয়। শিবকেষ্ট বারুজ্যে পর্যন্ত যাতে মারা যান, পদ্মলোচনও 5 জন কুলকের পরামর্শে আরম্ভ করলেন। পৃথিবীর লোকের নিন্দা করা, খোঁটা দেওয়া বা টিটকিরি করা তার কাজ হলো। ক্রমে তাতেই তিনি এমনই চড়ে উঠলেন যে শেষে আপনাকে আপনি অবতার বলেই বিবেচনা করতে লাগলেন। পরিষদেরা অবতার বলে তার স্তব করতে লাগলো। বাজে লোকে হঠাৎ অবতার খেতাব দিল। দর্শক ভর্দক লোকেরা এই সকল দেখে শুনে অবাক হয়ে ক্ল্যাপ দিতে লাগলেন। পদ্মলোচন যথার্থই মনে মনে ঠাউরেছিলেন যে তিনি সামান্য মনুষ্য নন, হরি হরি নয় পীর কিংবা ইহুদিদের ভাবি মশায়া। তারই সফলতা এবং সার্থকতার জন্য পদ্মলোচন বুজরুকি পর্যন্ত দেখাতে ত্রুটি করেন নাই। বিলাতি জিজাস ক্রাইস্ট 1 টুকরো রুটিতে 100 লোক খাইয়েছিলেন। কানা ও খোঁড়া ফুঁয়ে ভালো করতেন। হিন্দু মতের কেষ্ট ও পুতনা বধ, শকট ভঞ্জন প্রভৃতি অলৌকিক কার্য করেছিলেন। পদ্মলোচন আপনারে অবতার বলে মানাবার জন্য শহুরে হুজুগ তুলে দিলেন যে তিনি একদিন 12 জনের খাবার জিনিসে কেশ লোক খাইয়ে দিলেন। কানা খোড়ারা সর্বদাই হাতাবেরির ধ্বজাব্রজা কুশযুক্ত পদ্মহস্ত পাবার প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকেন। বুড়ি বুড়ি মাগিরা খুদে খুদে ছেলে নিয়ে হাত বুলানো পাইয়ে আনে। পদ্মলোচন এইরূপ নানাবিধ বুজরুকি প্রকাশ করতে লাগলেন। এই সকল শুনে চতুষ্পাটিওয়ালা মহাপুরুষেরা মড়কের শকুনির মতো নাচতে লাগলেন। টাকার এমনই প্রতাপ যে চন্দ্রকে দেখে রত্নাকর সাগরও কেঁপে ওঠেন। নেতি কথা। ময়রার দোকানে যত রকমের মাছি, বসন্তী বোলতা আর ভুঁয়ে ভোমরা দেখা যায়, বইয়ের দোকানে তার কটা থাকে। সেখানে পদার্থহীন উইপোকার, আনসারে আরুশোলার দল আর 2-একটা গড়িমরওয়ালা ফচকে নেংটি ইঁদুর মাত্র। হঠাৎ টাকা হলে মেজাজ যেরকম গরম হয়, একদম গাঁজাতেও সেই রকম হয় না। হঠাৎ অবতার হয়েও পদ্মলোচনের আসন নিবৃত্ত হবে তারও সম্ভাবনা কী? কিছুদিনের মধ্যে পদ্মলোচন কলকাতা শহরের একজন প্রধান হিন্দু হয়ে উঠলেন। তিনি হাই তুললে হাজার তুড়ি পড়ে, তিনি হাঁচলে জিপ 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 শব্দে ঘর কেঁপে ওঠে। ওরে 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 হুজুর, জো হুকুমের হল্লা পড়ে গেল। ক্রমে শহরের বড় দলে খবর হলো যে কলকাতার ন্যাচারাল হিস্ট্রির দলে একটি নম্বর বাড়ল। ক্রমে পদ্মলোচন নানা উপায়ে বিলক্ষণ 10 টাকা উপায় করতে লাগলেন। অবস্থার উপযুক্ত একটি নতুন বাড়ি কিনলেন। শহরের বড় মানুষ হলে যে সকল জিনিসপত্র উপাদানের আবশ্যক, সমস্ত আত্মীয় ও মোসাহেবরা ক্রমশ সেই সকল জিনিস সংগ্রহ করে ভাণ্ডার ও উদর পুড়ে ফেললেন। বাবু স্বয়ং পছন্দ করে আপন চক্ষে সুবর্ণ বর্ষে একটি অবিদ্যাও রাখলেন। বেশ্যাবাজিটি আজকাল এই শহরে বাহাদুরি ও বড় মানুষের এলবাদ পোশাকের মধ্যে গণ্য। অনেক বড় মানুষ বহুকাল হলো মরে গেছেন, কিন্তু তাদের রক্ষিতার বাড়িগুলি আজও মনুমেন্টের মতো তাদের শরণার্থে রয়েছে। সেই তেতলা কি দোতলা বাড়িটি ভিন্ন তাদের জীবনে আর এমন কিছু কাজ হয়নি যা দেখে সাধারণে তাদের স্মরণ করে। কলকাতার অনেক প্রকৃত হিন্দু দলপতি ও রাজারাজরা রাত্রে নিজ বিবাহিত স্ত্রীর মুখ দেখেন না। বাড়ির প্রধান আমলা, দাওয়ান, মুচ্ছুদ্দিরা যেমন হুজুরদের হয়ে বিষয়কর্ম দেখেন, স্ত্রী রক্ষণাবেক্ষণের ভারও তাদের উপর আইন মতো আর অস্যায়। সুতরাং তারা ছাড়বেন কেন? এই ভয়ে কোনো বুদ্ধিমান স্ত্রীকে বাড়ির ভিতরের ঘরে পুরে চাবি বন্ধ করে বাইরের বৈঠকখানায় সারা রাত্রি অবিদ্যা নিয়ে আমোদ করেন। তো পড়ে গেলে ফর্সা হবার পূর্বে গাড়ি বা পালকি করে বিবি সাহেব বিদায় হন। বাবু বাড়ির ভিতরে গিয়ে শয়ন করেন। স্ত্রীও চাবি হতে পরিত্রাণ পান। ছোকরা গোছের কোনো বাবুরা বাপমার ভয়ে আপনার শোবার ঘরে স্ত্রীকে একাকিনী ফেলে আপনি বেরিয়ে যান। মধ্যরাত্রি কেটে গেলে বাবু আমোদ লুটে ফেরেন ও বাড়িতে এসে চুপি চুপি শোবার ঘরের দরজায় ঘা মারেন। দরজা খোলা পেলে বাবু শয়ন করেন। বাড়ির আর কেউই টের পায় না যে বাবু রাত্রে ঘরে থাকেন না। পাঠকগণ, যারা ছেলেবেলা থেকে ধর্ম যে কার নাম তা শোনেনি, হিতাহিত বিবেচনার সঙ্গে যাদের সুদূর সম্পর্ক, কতগুলি হতভাগা মোসাহেবি যাদের হাল, তারা যে এই রকম পশুবৎ কদাচারে রত থাকবে এ বড় আশ্চর্য নয়। কলকাতা শহরে এই মহাপুরুষদের জন্য বেশ্যা শহর হয়ে পড়েছে। এমন পাড়া নেই যেখানে অন্তত 10 ঘর বেশ্যা নাই। হেথায় প্রতি বছর বেশ্যার সংখ্যা বৃদ্ধি হচ্ছে, বই কমছে না। এমনকি একজন বড় মানুষের বাড়ির পাশে একটি গৃহস্থের সুন্দরী বউ কি মেয়ে বার করবারও জো নাই, তাহলে 10 দিনেই সে সুন্দরী টাকা এবং সুখের লোভে কুলে জলাঞ্জলি দেবে।
যতদিন সুন্দরী বাবুর মনস্কামনা পূর্ণ না করবে ততদিন দেখতে পাবেন বাবু অষ্টপ্রহর বাড়ির ছাদের উপর কি বারান্দায় আছেন, কখন হাসছেন, কখন টাকার ওড়া নিয়ে ইশারা করে দেখাচ্ছেন। এ ভিন্ন মোসাহেবদের নিস্তার নাই। তারা যতদিন তারে বাবুর কাছে না আনতে পারেন ততদিন মহাদায়গ্রস্ত হয়ে থাকতে হবে। হয়তো সে কালের নবাবদের মতো জান বাচ্চা একগাড় হবার হুকুম হয়েছে, ক্রমে কোলে কৌশলে সেই সাধ্যী স্ত্রী বা কুমারীর ধর্ম নষ্ট করে শেষে তাড়িয়ে দেওয়া হবে। তখন বাজারে কসর করাই তার অনুগতি হয়ে পড়ে। শুধুই এই নয়, শহরের বড় মানুষেরা অনেকে এমনই লম্পট যে স্ত্রী ও রক্ষিতা মাই মানুষ ভোগেও সন্তুষ্ট নন, তাতেও এই নরাধাম রাক্ষসদের কামক্ষুধা নিবৃত হয় না। শেষে আত্মীয়া যুবতীরাও তার ভোগে লাগে। এতে কত সতী আত্মহত্যা করে, বিষ খেয়ে এই মহাপাপীদের হাত এড়িয়েছে আমরা বেশ জানি। অনেক বড় মানুষের বাড়ি মাসে একটি করে ভ্রূণ হত্যা হয়। রক্ত কম্বলের শিকড়, চিতের ডাল ও করবীর ছালের নুন তেলের মতো উঠোনও বরাদ্দ আছে। যেখানে হিন্দু ধর্মের অধিক ভরং, যেখানে দলাদলির অধিক ঘোট ও ভদ্রলোকের অধিক কুৎসা, প্রায় সেখানেই ভিতর বাগে উদম এলো, কিন্তু বাইরে পাদে গেরো। হায়, যাদের জন্মগ্রহণে বঙ্গভূমির দুরবস্থা দূর হওয়ার প্রত্যাশা করা যায়, যারা প্রভূত ধনের অধিপতি হয়ে স্বজাতি সমাজ বঙ্গভূমির মঙ্গলের জন্য কায়মনে যত্ন নেবে না, সেই মহাপুরুষেরাই সমস্ত ভয়ানক দোষ মহাপ্রভের আকর হয়ে বসে রইলেন। এর ভাড়া আর আক্ষেপের বিষয় কি আছে? আজ 100 বৎসর অতীত হলো ইংরেজরা এদেশে এসেছেন, কিন্তু আমাদের অবস্থার কি পরিবর্তন হয়েছে? সেই নবাবী আমলের বড় বনশী কেতা, সেই পাকান কাঁচা, সেই কোচান চাদর, লপেটা জুতো, বাবরি চুল আজও দেখা যাচ্ছে। বরং গৃহস্থ মধ্যস্থ লোকের মধ্যে পরিবর্তন দেখা যায়, কিন্তু আমাদের হুজুরেরা যেমন তেমনই রয়েছেন। আমাদের ভরসা ছিল কেউ হঠাৎ বড় মানুষ হলে রিফাইন গোছের বড় মানুষের নজির হবে, কিন্তু পদ্মলোচনের দৃষ্টান্তে আমাদের যে আশা সমূলে নির্মূল হয়ে গেল। পদ্মলোচন আবার কফিন চোরের বেটা মারা হয়ে পড়লেন। কফিন চোর মরা লোকের কাপড় চুরি করত মাত্র, অবিদ্যা রেখে অবধি পদ্মলোচন স্ত্রীর সহবাস পরিত্যাগ করলেন, স্ত্রীর চোরে খেতে লাগলেন। পূর্ব সহবাস বা তার হাতযশে পদ্মলোচনের গুটিচার ছেলে হয়েছিল। ক্রমে জ্যেষ্ঠটি বড় হয়ে উঠল, সুতরাং তার বিবাহে বিলক্ষণ ধুমধাম হওয়ার পরামর্শ হতে লাগলো। ক্রমে বড়বাবুর বিয়ের উদ্যোগ হতে লাগলো। ঘটক ও ঘটকিরা বাড়ি বাড়ি মেয়ে দেখে বেড়াতে লাগলেন। কুলিনের মেয়ে দেখতে পরমা সুন্দরী হবে, 10 টাকা যত্তর থাকবে, এমনই শিগগির জুটে ওঠা সোজা কথা নয়। শেষে অনেক বাছা গোছা ও দেখাশোনার পর শহরের আগ্রম হোম সিঙ্গির লেনের আত্মারাম মিত্তিরের পৌত্তরীর ফুল ফুটল। আত্মারাম বাবু খাস হিন্দু, কাপ্তেনির কর্মে বিলক্ষণ 10 টাকা উপায় করেছিলেন। আত্মারাম বাবুর সংসারও রাবণের সংসার বললে হয়। 7 রোজগারের বেটা, পরীর মতন 5 মেয়ে, আর গড়ে গুটি 40 পৌত্তর পৌত্তরী। এই সবার ভাগ্নে জামাই কুটুম্ব সাক্ষাৎ বাড়িতে গিজগিজ করে। সুতরাং সর্বগুণ সংক্রান্ত আত্মারাম পদ্মলোচনের বেয়াই হবার উপযুক্ত স্থির হলেন। শুভ লগ্নে মহা আড়ম্বর করে লগ্নপত্রে বিবাহের দিন স্থির হলো। দলস্থ সমুদায় ব্রাহ্মণেরা মর্যাদা মতো পত্রের বিদায় পেলেন। রাজভাট ও ঘটকেরা ধন্যবাদ দিতে চলল। বিয়ের ভারী ধুম। শহরে হুজুগ উঠল পদ্মলোচন বাবুর ছেলের বিয়ের 5 লক্ষ টাকা বরাদ্দ। গোপাল মল্লিক ছেলের বিয়েতে খরচ করেছিলেন বটে, কিন্তু এত নয়। দিন আসছে দেখতে দেখতেই এসে পড়ে। ক্রমে বিবাহের দিন ঘনিয়ে এলো। বিয়ে বাড়িতে নহবত বসে গেল। অধ্যক্ষ ভট্টাচার্য দলস্থদের ঘোট বাঁধন শুরু হয়ে গেল। 30,000 শাল, সোনার লোহা ঢাকাই শাড়ি 2 লক্ষ সামাজিক ব্রাহ্মণ পণ্ডিত দলে বিতরণ হলো। বড় মানুষদের বাড়িতেও শাল ও সোনাওয়ালা লোহা ঢাকাই কাপড়, গেঁদরা কদ্দক, গোলাপ ও আতর 1 জোড়া শাল সওগাত পাঠানো হলো। কেউ আদর করে গ্রহণ করলেন, কেউ কেউ বলে পাঠালেন যে আমি ঢুলি বা বাজনদরে নই যে শাল নেব।
কিন্তু পদ্মলোচন হঠাৎ অবতার হয়ে শ্রীরামচন্দ্রের মতো আত্মবিস্তৃত হয়েছিলেন, সুতরাং সে কথা গ্রাহ্য করলেন না। পারিষদ মোসাহেব এবং বিবাহের অধ্যক্ষেরা বলে উঠলেন, ব্যাটার অদৃষ্ট নাই। এদিকে বিয়ের বাইনাচ আরম্ভ হলো। কোথাও রূপোর বালা, লাল কাপড়ের তকমা ধরা ও উর্দি পরা চাকরেরা ঘুরে বেড়াচ্ছে, কোথাও অধ্যক্ষেরা গড়ের বাজনা আনবার পরামর্শ করছেন, কোথাও বরের শয্যা তৈরির জন্য দর্জিরা এক মনে কাজ করছে। চারিদিকে হই হই রই রই শব্দ। বাবুর দেওয়ার সালেও শহরে অর্ধেক লোকেই লালে লাল হয়ে গেল। ঢুলি ও বাজনদারেরা তো অনেকের বিয়েতেই পুরানো শাল পেয়ে থাকে, কিন্তু পদ্মলোচনের ছেলের বিয়ের ভদ্রলোকেও শাল পেয়ে লাল হয়ে গেলেন। 12ই পৌষ, শনিবার, বিবাহের লগ্ন স্থির হলো। আজ 12ই পৌষ, আজ বিবাহ। আমরা পূর্বেই বলেছি যে শহরে ঢিড়ি পড়ে গিয়েছিল। পদ্মলোচনের ছেলের বিয়ে 5 লক্ষ টাকা বরাদ্দ। সুতরাং বিবাহের দিন বৈকাল হতে রাস্তায় ভয়ানক লোকারণ্য হতে লাগলো। পাড়াওয়ালারা অতি কষ্টে গাড়ি ঘোড়া চলবার পথ ঠিক করে দিতে লাগলো। ক্রমে সন্ধ্যের সময় বর বেরুলো। প্রথমে কাগজের ও অব্বরের হাতঝাড়, পাঞ্জা ও সিঁড়ি ঝাড় রাস্তার দুপাশে চলল। ওই রিশালার আগে আগে 2টি চলতি নবদ ছিল, তার পিছনে গেট। দালান ও কাগজের পাহাড়ের ওপর হরপার্বতী, নন্দী, ষাঁড়, ভৃঙ্গি, সাপ ও নানা রকমের গাছ। তার পিছনে ঘোড়াপঙ্খী, হাতিপঙ্খী, উটপঙ্খী, ময়ূরপঙ্খীগুলির ওপরে 12 জন দাড়ি ও মেয়ে পুরুষ সওদাগর সাজা ও 2টি করে ঢোল। তার আশেপাশে তক্তানামার ওপরে মগের নাচ, ফিরিঙ্গির নাচ প্রভৃতি নানা প্রকার সাজা সং। তার পশ্চাৎ 100 ঢোল, 40টি জগঝম্প, গুটির চাইটেক, ঢাক মায়ের রোশন চকি, সানাই, ভোরং ও ভেপু। তার কিছু অন্তরে একদল নিমখাসা রকমের চুনোগলির ইংরেজি বাজনা। মধ্যে বাবু মোসাহেব, ব্রাহ্মণ, পণ্ডিত, পরিষদ, আত্মীয় ও কুটুম্বরা সকলেই একরকম শাল, মাথায় রুমাল জড়ানো, হাতে একগাছি স্টিক। হঠাৎ বোধ হয় যেন এক কোম্পানি ডিজার্মড সেপাই। এই দলের 2 ধারে লাল বনাতের খাস গেলাস, রূপোর ডান্ডিতে রেশমের নিশেন ধরা তকমা পড়া মুটে ও খুদে খুদে ছোঁড়ারা। মধ্যে খোদ বরকর্তা, গুরু পুরোহিত, বাছালো বাছালো ভুরি ভুরি ভট্টাচার্যী ও আত্মীয় অন্তরঙ্গরা। এর পিছনে রাঙা মুখই ইংরেজি বাজনা, সাজা সাহেব, তুরুক সওয়ার, বরের ইয়ারবক্স, খাস দাওয়ানেরা, হেড খাসনামা ও রূপোর সুখাসনখানি, চারিদিকে মাইবাতি বেললণ্ঠন টাঙানো, শাল্লের উপর 10 ডেলে বসানো ঝাড়, 2 পাশে চামর ধরা 2টো ছোঁড়া, শেষে বরের তোরঙ্গ, প্যাটরা, বাড়ি পরমাণিক, সোনার দানা গলায় বুড়ি বুড়ি গটিকতক দাসী ও বাজে লোক। তার পিছনে বরযাত্রীর গাড়ির সার। প্রায় সকলগুলির উপরে এক এক চাকর ডবল বাতি দেওয়া হাত লণ্ঠন ধরে বসে যাচ্ছে। ব্যান্ড, ঢাক, ঢোল, নাগরার শব্দে, লোকের রল্লা ও অধ্যক্ষদের মিছিলের চিৎকারে কলকাতা কাঁপতে লাগলো। অপর পাড়ার লোকেরা তাড়াতাড়ি ছাতে উঠে মনে করলে ওদিকে ভয়ানক আগুন লেগে থাকবে। রাস্তার দুধারি বাড়ির জানলা ও বারান্দা লোকে পুড়ে গেল। বেশ্যারা আহা দিব্যি ছেলেটি চাঁদ বলে প্রশংসা করতে লাগলো। হুতুম পেঁচা অন্তরিক্ষ থেকে নকশা নিতে লাগলেন। ক্রমে বরকনের বাড়ি পৌঁছলো। কন্যাকর্তারা আদর সম্ভাষণ করে বরযাত্রীদের অভ্যর্থনা করলেন। পাড়ার মৌতাতি বুড়ো ও বওয়াটে ছোঁড়ারা গ্রামহাটির জন্য বরকর্তাকে ঘিরে দাঁড়ালো। বর সভায় গিয়ে বসলো। ঘটকেরা ছড়া পড়তে লাগলো, মেয়েরা বারান্দা থেকে উঁকি মারতে লাগলো। ঘটকেরা মিত্তিরবাবুর কুলুচি আউড়ে উঠল। মিত্তিরবাবু কুলীন, সুতরাং বল্লালি রেজিস্ট্রারিতে তার বংশবলী রেজিস্ট্রারি হয়ে আছে, কেবল দত্তবাবুর বংশাবলীটি বানিয়ে নিতে হয়। ক্রমে বরযাত্রী ও কন্যাযাত্রীরা সাপটা জলপান করে বিদায় হলেন। বর স্ত্রী আচারের জন্য বাড়ির ভিতরে গেলেন। ছাদনাতলায় 4টি কলা গাছের মধ্যে আলপনা দিয়ে একটি পিঁড়ি রাখা হইয়াছিল। বর চোরের মতো হয়ে সেইখানেই দাঁড়ালেন। মেয়েরা দাঁড়া গুয়া, পান, বরণডালা, মঙ্গলের ভাঁড়ওয়ালা কুলো ও পিদ্দিম দিয়ে বরণ করলেন। শাঁখ বাজানো উলু উলুর চোটে বাড়ি সরগরম হয়ে উঠল। ক্রমে মায়ের শাশুড়ি এওরা 7 বার বরকে প্রদক্ষিণ করলেন। শাশুড়ি বরের হাতে মাকু দিয়ে বললেন, হাতে দিলাম মাকু, একবার ভ্যা করো তো বাপু। বর কলেজ বয়, আর চোখে এওদের পানে তাকাচ্ছিলেন ও মনে মনে লঙ্কা ভাগ করছিলেন। সুতরাং মনে মনে বললেন, শালাজেরা কানমলে দিলে, শালিরা গালে ঠোনা মারলে। শেষে গুড়চাল
টুকটাক ওষুধ বিশুদ ফুরুলে উৎসুগ্গু করবার জন্য কনেকে দালানে নিয়ে যাওয়া হলো। শাস্ত্রমতো মন্ত্র পড়ে কনে উৎসুগ্গু হলেন। পুরুত ভট্টাচার্যেরা সন্দেশে সরা নিয়ে সরলেন। বরকে বাসরে নিয়ে যাওয়া হলো। বাসরটিতে আমাদের চূড়ান্ত হয়। আমরা তো এত বুড়ো হয়েছি, তবু এখনও বাসরে আমোদটি মনে পড়লে মুখ দিয়ে লাল পড়ে ও আবার বিয়ে করতে ইচ্ছে হয়। ক্রমে বাসরের আমোদের সঙ্গে কুমুদিনী অস্ত গেলেন। কমলিনী হৃদয়রঞ্জন প্রকৃত তেজিয়ান হয়েও যেন তার মানভঞ্জনের জন্যে কোমল ভাব ধারণ করে উদয় হলেন। কমলিনী নাথের তাদৃশ দুর্দশা দেখেই যেন সরোবরের মধ্যে হাসতে লাগলেন। পাখিরা ছি ছি, কামনভত্তদের কিছুমাত্র কাণ্ডজ্ঞান থাকে না বলেই চেঁচিয়ে উঠল। বায়ু মুচকে মুচকে হাসতে লাগলেন। দেখে ক্রোধে সূর্যদেব নিজ মূর্তি ধারণ করলেন। তাই দেখে পাখিরা ভয় দূর দূরান্তে পালিয়ে গেল। বিয়েবাড়িতে বাসি বিয়ের উদ্যোগ হতে লাগলো। হলুদ ও তেল মাখিয়ে বরকে কলতলায় কনের সঙ্গে নামানো হলো। বরণ ডালায় বরণ ও কতক টুকটাকের পর বরকনের গাঁট ছাড়া কিছুক্ষণের পর খুলে দেওয়া হলো। এদিকে ক্রমে বরযাত্রী ও বরের আত্মীয় কুটুম্বেরা জুটতে লাগলেন। বৈকালে পুনরায় সেই রকম মহা সমারোহে বর কনেকে বাড়ি নিয়ে যাওয়া হলো। বরের মা বর কনেকে বরণ করে ঘরে নিলেন। এক কড়া দুধ দরজার কাছে আগুনের ওপর বসানো ছিল। কনেকে সেই দুধের কড়াটি দেখে জিজ্ঞাসা করা হলো, মা কি দেখছো? বলো যে। আমার সংসার উতলে পড়ছে দেখছি। কনেও মনে মনে তাই বললেন। এই সভায় 5 গিন্নিতে নানা রকম টুকটাক করলে পর বর কনে জিরুতে বেলেন। বিয়ে বাড়ির কথঞ্চিত গোল চুকলো। ঢুলিরা ধেনো মদ খেয়ে আমোদ করতে লাগলো। অধ্যক্ষেরা প্রায় প্রলয় হিন্দু। সুতরাং একটা একটা আগাতলা দুর্গমণ্ডা ও 1 ঘটি গঙ্গা জল খেয়ে বিছানায় হার হলেন। বরকনে আলাদা আলাদা শুনলে আজ একত্রে শুতে নেই। বিয়েবাড়ির বড় গিন্নির মতে আজকের রাত কাল রাত্রি। শীতকালে রাত্রি শিগগির যায় না। 1 ঘুম 2 ঘুম, আবার প্রস্রাব করে শুলেও বিলক্ষণ 1 ঘুম। ক্রমে গুরুম করে তোপ পড়ে গেল। প্রাতঃস্নানে মেয়েগুলো স্নান করে মহিন্য পরন্তে মহিন্য স্তব আওড়াতে আওড়াতে চলেছেন। এদিকে পদ্মলোচন অবিদ্যার বাড়ি হতে বাড়ি এলেন। আর তার নানা কাজ। পদ্মলোচন প্রত্যহ 7-8টার সময় বেশ্যালয় থেকে উঠে আসেন, কিন্তু আজ কিছু সকালেই আসতে হয়েছিল। শহরে অনেক প্রকৃত হিন্দু বুড়ো বুড়ো দলপতির 1-1টি জলপাত্র আছে, এক কথায় আমরা পূর্বেই বলেছি। এদের মধ্যে কেউ রাত্রি 10টার পর শ্রীমন্দিরে যান, একেবারে সকালবেলা প্রাতঃস্নান করে টিপ তেলক ও ছাপা কেটে গীতগোবিন্দ ও তসর পড়ে হরিনাম করতে করতে বাড়ি ফেরেন। হঠাৎ লোকে মনে করতেই পারে শ্রীযুত গঙ্গা স্নান করে এলেন। কেউ কেউ বাড়িতেই প্রিয়তমাকে আনান। সমস্ত রাত্রি অতিবাহিত হলে ভোরের সময় বিদায় দিয়ে স্নান করে পুজো করতে বসেন, যেন রাত্রিরে তিনি নন। পদ্মলোচনও সেই চালই ধরেছিলেন। ক্রমে আত্মীয় কুটুম্বেরাও এসে জমলেন। মৌসাহেবেরা হুজুর কলকাতায় এমনই বিয়ে হয়নি, হবেও না বলে বাবুর ল্যাজ ফেরাতে লাগলেন। ক্রমে সন্ধ্যার কিছু পূর্বে ফুলশয্যার তত্ত্ব এলো। পদ্মলোচন মহা সমুদরে কনের বাড়ির চাকর চাকরানীদের মহা অভ্যর্থনা করলেন। প্রত্যেককে একটি করে টাকা 1খানি কাপড় দিয়ে বিদায় দিলেন। দলস্থ আত্মীয়রা কিছু কিছু করে অংশ পেলেন। বাকি ঢুলি ও রেশালারা লোকেরা বকশিস পেল। বিদায় হলো। কোনো কোনো বাড়ির গিন্নিরা সামগ্রী পেয়ে হাঁড়ি পুড়ে শিকে টাঙিয়ে দিলেন। অধিকাংশ অংশ পচে গেল, কতক বেরুলো, কত ইঁদুর খেয়ে গেল। তবু গিন্নিরা পেট ভরে খেতে কি কারও বুক বেঁধে দিতে পারলে না। বড় মানুষদের বাড়ির গিন্নিরা প্রায়ই এই রকম হয়ে থাকেন। ঘরে জিনিস পচে গেল লোকের হাতে তুলে দিতে মায়া হয়। শেষে পচে গেলে মহারানীর খানায় ফেলে দেওয়া হয়, সেও ভালো। কোনো কোনো বাবুর এই স্বভাবটি আছে। শহরের এক বুড়ো মানুষের বাড়িতে দুর্গাপুজোর সময় নবমীর দিন গুটিকত 60 পাঠা বলিদান হয়ে থাকে। পূর্ব পরম্পরায় সেগুলি সেই দিনই দলস্থ আত্মীয়দের বাড়ি বিতরিত হয়ে আসছে। কিন্তু আজকাল সেই পাঠাগুলি নবমীর দিন বলিদান হলেই গুদামজাত হয়। পুজোর গোল চুকে গেলে পূর্ণিমার পর সেগুলি বাড়ি বাড়ি বিতরণ হয়ে থাকে। সুতরাং 6-7 দিনের মরা পচা পাঁটা যেমন উপাদেয়, তা পাঠক আপনিই বিবেচনা করুন। শেষে গ্রহিতাদের সেই পাঠা বিদায় করতে ঘর হতে পয়সা বার করতে হয়। আমরা যে পূর্বে আপনাদের কাছে শহরের সর্দার মূর্খের গল্প করেছি, ইনি তিনি। সে এদিকে ক্রমে বিবাহের গোল চুকে গেল। পদ্মলোচন বিষয়কর্ম করতে লাগলেন। তিনি নিত্য নৈমিত্তিক দোল দুর্গোৎসব প্রভৃতি 12 মাসে 13 পার্বণ ফাঁক দিতেন না। ঘেটু পুজোতেও চিনির নৈবেদ্য ও শখের যাত্রা বরাদ্দ ছিল। আপনার বাড়িতে যেরকম ধুম করে পূজা আর্চা করেন, রক্ষিতা মেয়ে মানুষও অনুগত 10-12 জন বিশিষ্ট ব্রাহ্মণের বাড়িতেও তেমনি ধুমে পুজো করাতেন। ছেলের বিবাহের সময় তিনি আগে 40 জন আইবুড়ো বংশের বিয়ে দিয়েছেন। ইংরেজি লেখাপড়ার প্রাদুর্ভাবে রামমোহন রায়ের জন্মগ্রহণে ও সত্যের জ্যোতিতে হিন্দু ধর্মের যে কিছু দুরাবস্থা দাঁড়িয়েছিল, পদ্মলোচন কায়মনে তার অপনয়নে কৃতসংকল্প হলেন।
কিন্তু তিনি কি তার ছেলেরা দেশের ভালোর জন্য একদিনও উদ্যত হননি? শুভকর্মে দান দেওয়া তো দূরে থাকুক, সে বৎসরের উত্তর পশ্চিমের ভয়ানক দুর্ভিক্ষেও কিছুমাত্র সাহায্য করেননি। বরং দেশের ভালো করবার জন্য কেউ কোনো প্রস্তাব নিয়ে তাদের কাছে উপস্থিত হলে তারে খ্রিস্টান নাস্তিক বলে তাড়িয়ে দিতেন। 100 বেলল্লা বামুন ও 200 মোসাহেব তার অন্নে প্রতিপালিত হতো। তাতেই পদ্মলোচনের বংশ মহান পবিত্র শহরে বিখ্যাত হয়। লেখাপড়া শেখা বা তার উৎসাহ দেওয়ার পদ্ধতি পদ্মলোচনের বংশে ছিল না। শুদ্ধ নামটা সই করতে পারলেই বিষয় রক্ষা হবে, এই তাদের বংশ পরম্পরায় স্থির সংস্কার ছিল। সরস্বতী ও সাহিত্য ওই বংশের সম্পর্কে রাখতেন না। 19 শতাব্দীতে হিন্দু ধর্মের জন্য শহরে কোনো বড় মানুষ তার মতো পরিশ্রম স্বীকার করেন নাই। যেরকম কাল পড়েছে তাতে আর কেউ যে তাদ্রিক যত্নবান হন তারও সম্ভাবনা নাই। তিনি যেমন হিন্দু ধর্মের বাহ্যিক গোড়া ছিলেন, অন্যান্য সৎকর্মও তার তেমনই বিদ্বেষ ছিল। বিধবা বিবাহের নাম শুনলে তিনি কানে হাত দিতেন। ইংরাজি পড়লে পাছে খানা খেয়ে খ্রিস্টান হতে হয়, এই ভয় তিনি ছেলেগুলোকে ইংরাজি পড়াননি। অথচ বিদ্যাসাগরের উপর ভয়ানক বিদ্বেষ নিবন্ধন সংস্কৃত পড়ানোও হয়ে ওঠে নাই। বিশেষত শূদ্রের সংস্কৃতিতে অধিকার নেই এটিও তার জানা ছিল। সুতরাং পদ্মলোচনের ছেলেগুলি বাপকা বেটা সেপাইকা ঘোড়ার দলেই পড়ে। কিছুদিন এই রকম অদৃষ্টচর লীলা প্রকাশ করে 80 বৎসর বয়সে পদ্মলোচন দেহ পরিত্যাগ করলেন। মৃত্যুর 10 দিন পূর্বে একদিন হঠাৎ অবতারের সর্বাঙ্গ বেদনা করে। এই বেদনায় ক্রমে বলবতী হয়ে তার শয্যাগত করলে। তিনি প্রকৃত হিন্দু, সুতরাং ডাক্তারি চিকিৎসায় ভারী দেশ করতেন। বিশেষত তার ছেলেবেলা পর্যন্ত সংস্কার ছিল ডাক্তারি ওষুধে মাত্রই মদ মেশানো। সুতরাং বিখ্যাত বিখ্যাত কবিরাজ মশাইদের দ্বারা নানা প্রকার চিকিৎসা করানো হয়, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে আত্মীয়রা কবিরাজ মশাইদের সঙ্গে পরামর্শ করে শ্রী শ্রী ভাগীরথী তটস্থ করলেন। সেখানে 3 রাত্রি বাস করে মহাসমারোহে প্রায়শ্চিত্তের পর সজ্ঞানে রাম ও হরিনাম জপ করতে করতে প্রাণত্যাগ করেন। পাঠক, আপনি অনুগ্রহণ করে আমাদের সঙ্গে বহুদূর এসেছেন। যে পদ্মলোচন আপনাদের সম্মুখে জন্মালেন, আবার মরলে শুদ্ধ তার নিজের চরিত্র আপনারা অবগত হলেন এমন নয়। শহরে অনেকেই চরিত্রই অবগত হলেন। শহরের বড় মানুষদের মধ্যে অনেকেই পদ্মলোচনের জুড়িদার, কেউ কেউ দাদাও হতে সরেশ। যে দেশের বড় লোকের চরিত্র এই রকম ভয়ানক, এই রকম বিষময়, যে দেশের উন্নতি প্রার্থনা করা নিরর্থক, যাদের হতে উন্নতি হবে তারা আজও পশুহত অপকৃষ্ট ব্যবহারের সর্বদাই পরিচয় দিয়ে থাকেন। তারা ইচ্ছা করে আপনা আপনি বিষময় পথের পথিক হন। তারা যে সকল দুষ্কর্ম করেন তার যথারূপ শাস্তি নরকেও দুষ্প্রাপ্য। জন্মভূমি হিত চিকিৎসুরা আগে এই সকল মহাপুরুষদের চরিত্র সংশোধন করবার যত্ন পান, তখন দেশের অবস্থায় দৃষ্টি করবেন, নতুবা বঙ্গদেশের যাও কিছু উন্নতি প্রার্থনায় যত্ন নেবেন, সকলেই নিরর্থক হবে। আলালের ঘরে দুলালের লেখক বাবু টেকচাঁদ ঠাকুর বলেন, শহরের মাতাল বহুরূপী, কিন্তু আমরা বলি শহরের বড় মানুষরা নানা রূপী। এক এক বাবু এক এক তর। আমরা চড়কের নকশায় সেগুলি প্রায়ই গড়ে বর্ণনা করেছি, এখন ক্রমশ তারই বিস্তর বর্ণনা করা যাবে। তারই প্রথম উঁচুকে দল খাস হিন্দু। এই হঠাৎ অবতারের নকশাতেই আপনারা সেই উঁচুকে তার খাস হিন্দুদের চরিত্র জানতে পারলেন। এই মহাপুরুষেরা রিফরমেশনের প্রবল প্রতিবাদী, বঙ্গসুখ সৌভাগ্যের প্রলয় কণ্ঠ ও সমাজের কীট। হঠাৎ অবতারের প্রস্তাবে পাঠকদের নিকট আমরাও কথঞ্চিত আত্মপরিচয় নিয়ে দিয়েছি। আমরা ক্রমে আরও যত ঘনিষ্ঠ হব, ততই রং ও নকশার মাঝে মাঝে সেজে আসব। আপনারা যত পারেন হাততালি দেবেন ও হাসবেন। মহেশের স্নানযাত্রা। গুরুদাস গুই সেরুট কোম্পানির বাড়ির মেট মিস্ত্রি। 30 টাকা মাইনে, সবার 10 টাকা উপরই রোজগার আছে। গুরুদাসের চাপা তলা অঞ্চলে একটি খোলা বাড়ি আছে। পরিবারের মধ্যে বুড়ো মা, বালিকা স্ত্রী ও বিধবা পিসি মাত্র। গুরুদাস বড় সাক্ষর ছিল, যা 10 টাকা রোজগার করেন সকলেই খরচ হয়ে যায়। এমনকি কখনো কখনো মাস কারবারের পূর্বে গয়না খানা ও জিনিসপত্রে পত্তরও বাধা পড়ে। বিশেষত আষাঢ় শ্রাবণ মাসে ইলিশ মাছ উঠবার পূর্বে ও ঢেলা ফেলা পার্বণে গুরুদাসের 2 মাসের মাইনে খরচ হয়। ভাদ্র মাসের আনন্দটি বড় ধুম হইয়া থাকে, আর পিঠে পার্বণেও 10 টাকা খরচ হইয়াছিল। ক্রমে স্নানযাত্রা এসে পড়ল। স্নানযাত্রাটি পরবের টেক্কা, তাতে আমাদের চূড়ান্ত হয়ে থাকে। সুতরাং স্নানযাত্রা
উপলক্ষে গুরুদাস বড়ই ব্যস্ত হয়ে পড়লেন। খাওয়ারও অবকাশ রইল না। ক্রমে আরও 5 ইয়ার জুটে গেল। স্নানযাত্রা কীরকম আমোদ হবে তারই তদ্বিরও পরামর্শ হতে লাগলো। কেবল দুঃখের বিষয়, চাঁপাতলা হলধর বাগ, মতিলাল বিশ্বাস ও হারাধন দাস গুরুদাসের বুজুম ফ্রেন্ড ছিলেন। কিছুদিন হলো হলধর একটি চুরি মামলায় গ্রেপ্তার হয়ে 2 বছরের জন্য জেলে গেছেন। মতি বিশ্বাস মদ খেয়ে পাতকর ভেতর পড়ে গিয়েছিলেন, তাতেই তার 2টি পা ভেঙে গেছে। আর হারাধন গোটাকতক টাকা বাজা দেনার জন্য ফরাসডাঙ্গায় সরে গেছেন। সুতরাং এবারে তাদের বিরহে স্নানযাত্রাটা ফাঁক ফাঁক লাগছে। কিন্তু তাহলে কি হয়, সংবৎসরে আমোদটা বন্ধ করা কোনো ক্রমেই হতে পারে না বলেই নিতান্ত গর্মিতে থেকেও গুরুদাসকে স্নানযাত্রায় যাওয়ার আয়োজন করতে হচ্ছে। এদিকে 5 ইয়ারের পরামর্শে সকল রকম জিনিসের আয়োজন হতে লাগলো। গোপাল দৌড়ে গিয়ে একখানি বজরা ভাড়া করে এলেন। নবীন আতুরি আনিস রম গাজার ভার নিলেন। ব্রজ ফুলুরি ও বেগুন ভাজার বায়না দিয়ে এলেন। গোলাপি খিলির দোনা, মোমবাতি, মিটে করা তামাক আর জিনিসপত্র গুরুদাস স্বয়ং সংগ্রহ করে আনলেন। পূর্বের স্নানযাত্রার বড় ধুম ছিল। বড় বড় বাবুরা পিনেশ কলের জাহাজ, বোট ও বজরা ভাড়া করে মাহেশ যেতেন। গঙ্গার বাজ খেলা হতো। স্নানযাত্রার পর রাত্রির ধরে খ্যামটা ও বাইয়ের হাট লেগে যেত। কিন্তু এখন আর সে আমোদ নাই, সে রামও নাই, সে অযোধ্যাও নাই। কেবল ছুতোর, কাঁসারি, কামার ও গন্ধ মেনে মশাইরা যা রেখেছেন। মধ্যে মধ্যে ঢাকা অঞ্চলে 2-4 জমিদারও স্নানযাত্রার মান রেখে থাকেন। কোনো কোনো ছোকরা গোছের নতুন বাবুরাও স্নানযাত্রায় আমোদ করেন বটে। ক্রমে সেই দিনটি দেখতে দেখতে এলো। ভোর না হতে হতে গুরুদাসের ইয়াররা সেজে গুজে তৈরি হয়ে তার বাড়িতে উপস্থিত হলেন। গোপাল একজোড়া লাল রঙের এস্টকিং মোজা পায়ে দিয়ে এসেছিলেন। পেতলের বড় বড় বোতাম দেওয়া সবুজ রঙের একটি ফতুই ও গোলদার ঢাকায় উড়ুনি গায়ে ছিল। আর একটি বিলেতি পেতলের শিল আংটিও আঙুলে পড়েছিলেন। কেবল তাড়াতাড়িতে জুতো জোড়াটি কিনতে পারেন নাই বলে শুধু পায়ে আসা হয়েছে। নবীনের ফুলদার ঢাকাইখানি বহুকাল ধোপার বাড়ি যায়নি, তাতেই যা একটু ময়লা বোধ হচ্ছিল। নতুবা তার 4 আঙুলে চ্যাটালো কালো পেরে ধোপস্ত ধুতিকানি সেই দিনই মাত্র পাট ভাঙা হয়েছিল। মেরজাইটাও বিতক্ষণ ধোবা ছিল। ব্রজর সম্প্রতি ইয়ার্ডে কর্ম হয়েছে, বয়সও অল্প, সুতরাং আজও ভালো কাপড় চোপড় করে উঠতে পারেনি। কেবল গত বৎসর পুজোর সময় তার আই 9 শিকে দিয়ে ধুতি চাদর কিনে দেয়, তাই পরে এসেছিল। সেগুলি আজও কোড়া থাকায় তারে দেখতে বড় মন্দ হয়নি। আরও তার ধুতি চাদরের সেট নতুন বললেই হয়। বলতে কি, তিনি তো বেশি দিন পরেননি, কেবল পুজোর সময় সপ্তমী পুজোর দিন পরে গোকুলদায়ের প্রতিমে দেখতে গিয়েছিল। ভাসান দেখতে যাওয়ার সময় একবার পড়েন, আর হাটখোলায় যে ভারী বারোয়ারি পুজো হয় তাতেই একবার পড়ে গোপাল উড়ের যাত্রা শুনতে গিয়েছিলেন। তাছাড়া অমনি শিকের উপর হাড়ির মধ্যেই তোলাই ছিল। ইয়ারেরা আসবাব মাত্র গুরুদাস বিছানা থেকে উঠে দাওয়ায় বসলেন। নবীন, গোপাল, ব্রজ খুঁটি ঠেসান দিয়ে উবু হয়ে বসলেন। গুরুদাসের মা চকমকি, শোলা, টিকে ও তামাকের মেটে বাক্সটি বার করে দিলেন। নবীন চকমকি টিকে ধরিয়ে তামাক সাজলেন। ব্রজ পাতকোতলা থেকে হুঁকোটি ফিরিয়ে এনে দিলেন। সকলেই এক একবার তামাক খাওয়া হলো। গুরুদাস তামাককে হাত মুখ ধুতে গেলেন। এমন সময় ঝমঝম করে এক পশলা বৃষ্টি এলো। উঠোনের ব্যাঙগুলো থপথপ করে নাপাতে নাপাতে দাওয়ায় উঠতে লাগলো। নবীন, গোপাল, ব্রজ তারই তামাশা দেখতে লাগলেন। নবীন একটা শখের গাওনা জুড়ে দিলেন। শখের বেদিনী বলে কে ডাকলি আমারে। বর্ষাকালে বৃষ্টি মানুষের অবস্থার মতো অস্থির, সর্বদাই হচ্ছে যাচ্ছে, তার ঠিকানা নেই। ক্রমে বৃষ্টি থেমে গেল। গুরুদাসও মুখ হাত ধুয়ে এসেই মারে খাবার দিতে বললেন। ঘরে এমনই তৈরি খাবার কিছুই ছিল না, কেবল পান্তা ভাত আর তেঁতুল দেওয়া মাছ ছিল। তার মা তাই চারিখানি মেটে খোড়ায় বের দিলেন। গুরুদাস ও তার ইয়ারেরা তাই বহুমান করে খেলেন। পূর্বে স্থির হয়েছিল রাত্রিরের জোয়ারেই যাওয়া হবে, কিন্তু স্নানযাত্রাটি যে রকম আমাদের পরব, তাতে রাত্রিরে জোয়ারে গেলে স্নানযাত্রার দিন বেলা দুপুরের পর মাহেশ পৌঁছতে হয়। সুতরাং দিনের জোয়ারেই যাওয়া স্থির হলো। এদিকে গির্জের ঘড়িতে টুং টাং করে 10টা বেজে গেল। নবীন, ব্রজ, গোপাল, গুরুদাস খেয়ে দিয়ে পান তামাক খেয়ে তোবড়া তুবড়ি নিয়ে দুর্গা বলে যাত্রা করে বেরুলেন। তার মা একখানি পাখা ও 2টি ধামা কিনে আনতে বললেন। তার স্ত্রী
পূর্বের রাত্রিরে একটি চিত্তির করা হাঁড়ি, ঘুনসি, গুড়িয়া পুতুল আনতে বলেছিল, আর তার বিধবা পিসির জন্য একটি খাজা, কোয়ালা কাঁঠাল, কানাই বাঁশি, কলা ও কুলি বেগুন আনতে প্রতিশ্রুতি হয়েছিলেন। গুরুদাসের পোশাকটিও নিতান্ত মন্দ হয়নি। তিনি একখানি সরেশ গুলদার উড়ুনি গায়ে দিয়েছিলেন। উড়ুনিখানি 40 টাকার কম নয়। কেবল কাঠের কুঁচো বাঁধবার দরুন 4-5 জায়গায় একটু একটু খোঁচা লেগেছিল। তার গায়ে একটি বিলিতি ঢাকা প্যাটার্নের পিরান, তার উপর ব্লু রঙের একটি হাফ চাপকান। তিনি বেঁচে থাকুক বিদ্যাসাগর চিরজীবী হয়ে পেরে এক শান্তিপুরের ফরমেশে ধুতি পরেছিলেন। জুতো জোড়াটিও রূপোর বকলেস দেওয়া ছিল। ক্রমে গুরুদাস ও ইয়ারেরা প্রসন্ন কুমার ঠাকুরের ঘাটে পৌঁছলেন। সেথায় কেদার, জগ, হরি ও নারায়ণ তাদের জন্য অপেক্ষা করছিল। তখন সকলে একত্র হয়ে বজরায় উঠলেন। মাঝিরা শুটকি মাছ, লঙ্কা, কড়াইয়ের ডাল দিয়ে ভাত খেতে বসেছিল। জোয়ারও আসে নাই, সুতরাং কিছুক্ষণ নৌকা খুলে দেওয়া বন্ধ রইল। কিন্তু পাঁচও ইয়ারির নৌকায় উঠেই আয়েশ জুড়ে দিলেন। গোপাল সন্তর্পণে জবাবির চৌপলে শোলার ছিপিটা খুলে ফেললেন। ব্রজ 1 চিলিম গাঁজা তৈরি করতে বসলেন। আতুরি ও জবাবিরা চলতে শুরু হলো। ফুলুরি ও বেগুন ভাজিরা সেকালের সতী স্ত্রীর মতো আতুরিদের সহগহন করতে লাগলেন। মেজাজ গরম হয়ে উঠল। এদিকে নারায়ণ ও কেদার বাঁয়ার সঙ্গতে। হেসে খেলে নাওরে জাদু মনের সুখে, কে কবে যাবে শিঙে ফুকে, তখন কোথা রবে বাড়ি, কোথা রবে জুড়ি, তোমার কোথায় রবে ঘড়ি, কে দেয় টেকে, তখন নুড়ো জেলে দিবে ও চাঁদ মুখে। গান জুড়ে দিলেন। ব্রজ গাঁজায় দম মেরে আড়ষ্ট হয়ে জোনাকি পোকা দেখতে লাগলেন। গোপাল ও গুরুদাসের ফুর্তি দেখে কে। এদিকে শহরেও স্নানযাত্রার যাত্রীদের ভারী ধুম পড়ে গেছে। বুড়ি মাগি, কলা বউয়ের মতো আধঘোমটা দেওয়া খুদে খুদে কোণে বউ ও বুকের কাপড় খোলা হাঁ করা ছুরিরা রাস্তা জুড়ে স্নানযাত্রা দেখতে চলছে। এমনকি রাস্তায় গাড়ি পালকি চড়া ভার। আজ শহরে কেরাঞ্চি গাড়ির ঘোড়ার কত ভার টানতে পারে তার বিবেচনা হবে না। গাড়ির ভিতর ও পিছনে কত তাংড়াতে পারে তারই তকরাচ্ছ হচ্ছে। একখানি গাড়ির ভিতর 10 জন, ছাদে 2 জন, পিছনে 1 জন ও কোচবাক্সে 2 জন, একুনে 15 জন। এই শহরে 3টি করে আতুরে ছেলে ফাও। গেরস্তের মেয়েরাও বড় ভাই, শ্বশুর, ভাতার, ভাদ্যর বউ ও শাশুড়িতে একত্র হয়ে গেছেন জগন্নাথের কল্যাণে মাহেশাজ 2য় বৃন্দাবন। গঙ্গার আজ চূড়ান্ত বাহার। বোট, বজরা, পিনেশ, কলের জাহাজ গিজগিজ করছে। সকল উলি থেকেই মাতলামো, রং, হাসি, ইয়ার্কির পররা উঠছে। কোনটাতে খ্যামটা নাচ হচ্ছে। গুটি 30 মোসাহেব মদে ও নেশায় ভো হয়ে রং করছেন। মধ্যে ঢাকাই জ্বালার মতো পেল্লাদে পুতুলের ও তেলের কুপোর মতো শরীর, দাঁতে মিশিয়ে হাতে ইষ্টি কবচ, গলায় রুদ্রাক্ষের মালা, তাতে ছোট ছোট ঢোলের মতো গুটি 10 মাদুলি, কোমরে গোট, ফিনফিনে ধুতি পরা ও পৈতের গোচ্ছা গলায়। ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের জমিদার, সরকারি দাদা ও পাতানো কাকাদের সঙ্গে খোকা সেজে ন্যাকামি করছেন। বয়স 60 পেরিয়েছে, অথচ রামকে আম ও দাদা কাকাকে ও দাদা বা কাকা বলেন। এরাই কেউ কেউ রংপুর অঞ্চলে বিদ্যুৎসাহী কবলান, কিন্তু চক্র করে তান্ত্রিক মতে মদ খান ও বেলা 4টে অবধি পুজো করেন। অনেকে জন্মবিচ্ছিন্ন সূর্যোদয় দেখেছেন কিনাও সন্দেহ। কোনো পিনেশে একদল শহুরে নব্যবাবুর দল চলেছেন। ইংরেজি ইমপিছে লিডনি মারের শ্রাদ্ধ হচ্ছে। গাওনার সুর জমে গেছে। কোন পানশিখানিতে একজন তিলকাঞ্চনের নবশাখবাবু মোসাহেব ও মেয়ে মানুষের অভাবে পিস্তুত ভাই, ভাগ্নে ও ছোট ভাইটিকে নিয়ে চলেছেন। বায়া নেয়, গোলা ভিখিলি, এমনকি একটা থেলো হুঁকোরও অপ্রতুল। অথচ এমনি শখ যে পানশির পাটাতনের তক্তা বাজিয়ে গুনগুন করে গাইতে গাইতে চলেছেন। যেমন করে হোক কায় ক্লেশে শুদ্ধ হওয়াটা চাই। এদিকে আমাদের নায়ক গুরুদাসবাবুর বজরায় মাঝিদের খাওয়া দাওয়া হয়েছে। দুপুরের নামাজ পড়েই বজরা খুলে দেবে। এমন সময় গোপাল গুরুদাসকে লক্ষ্য করে বললেন, দেখ ভাই গুরুদাস, আমাদের চূড়ান্ত হয়েছে। একটার জন্য বড় ফাঁক ফাঁক দেখাচ্ছে। এবার মেয়ে মানুষ নাই, কিন্তু মেয়ে মানুষ না হলে তো স্নান যাত্রায় আমোদ হয় না। যা বলো তা কও। অমনি কেদার ঠিক বলেছ বাপ বলে কথার ঘি ধরে নিলেন। অমনি নারায়ণ বলে উঠলেন, বাবা, যে নৌকাখানায় তাকাই সকলই মাল ভরা,
আমরা বেটারাই নিরামিষাসী, আমরা যেন বাবার পিণ্ডি দিতে কি হয়ে যাচ্ছি। গুরুদাসের মেজাজ আলি হয়ে গেছে। সুতরাং বাবা, ঠিক বলেছ, আমিও তাই ভাবছিলাম। ভাই, যত টাকা লাগে তোমরা তাই দিয়ে একটি মেয়ে মানুষ নিয়ে এসো, আমি বাবা তাতে পেচ পাও নয়। গুরুদাসের সাদা প্রাণ। এই বলতে না বলতে নারায়ণ, গোপাল, হরি, ব্রজ নেচে উঠলেন ও মাঝিদের নৌকা খুলতে মানা করে দিয়ে মেয়ে মানুষের সন্ধানে বেরুলেন। এদিকে গুরুদাস, কেদার আর ইয়ারেরা চিৎকার করে, যাবি যাবি যমুনা পারে ওরঙ্গিনী, কত দেখবি মজা ঋষ্যের ঘাটে, শ্যামা বাবা দোকানি, কিনে দেব মাথা ঘষা, বারুইপুরে ঘুনসি খাসা, উভয়ের পুরাবি আশা হলো সোনামণি। গান ধরেছেন এমন সময় মেকিনটস বর্ন কোম্পানি ইয়ার্ডের ছুতরেরা এক বোট ভাড়া করে মেয়ে মানুষ নিয়ে আমোদ করতে করতে যাচ্ছিল। তারা গুরুদাসকে চিনতে পেরে তাদের নৌকা থেকে, চুপে থাক থাক রে বেটা, কানায় ভাগ্নে, গরু চড়াস, লাঙল ধরিস, এতে তোর এত মনে, গাইতে গাইতে হুড়ের ও হরিবোল দিয়ে সাঁই সাঁই করে বেরিয়ে গেল। গুরুদাসেরা দুও হাততালি দিতে লাগলেন, কিন্তু তার নৌকোয় মেয়ে মানুষ না থাকাতে সেটি কেমন করে ফাঁক ফাঁক বোধ হলো। এদিকে বোটওয়ালারাও চেপে দুও হাততালি দিয়ে তারে যথার্থ অপ্রস্তুত করে দিয়ে গেল। গুরুদাস নেশাতেও বিলক্ষণ পেকে উঠেছিলেন, সুতরাং ওরা ঠাট্টা করে আগে বেরিয়ে গেল এটি তিনি বরদাস্ত করতে পারলেন না। শেষে বিরক্ত হয়ে ইয়ারদের অপেক্ষা না করে টলতে টলতে আপনি মেয়ে মানুষের সন্ধানে বেরুলেন। কেদার আর ইয়ারেরা, আয় আয় মকর গঙ্গা জল, কাল গোলাপের বিয়ে হবে, সইতে যাব জল, গোলাপ ফুলের হাতটি ধরে চলে যাব সোহাগ করে, ঘোমটার ভিতর ক্যাম্পটা নেচে ঝমঝমাবে মল। গান ধরে গুরুদাসের অপেক্ষায় রইলেন। ঘণ্টাখানেক হলো গুরুদাস নৌকা হতে গেছেন। এমন সময় ব্রজ ও গোপাল ফিরে এলেন। তারা শহরটিতে তন্ন তন্ন করে খুঁজে এসেছেন, কিন্তু কোথাও একজন মেয়ে মানুষ পেলেন না। তাদের শহরের দুটো গোছের বাঁচতে বাকি ছিল না। কেদার এই খবর শুনে একেবারে মাথায় হাত দিয়েই বসে পড়লেন। জয়কেষ্ট মুখুজ্জে জেলে যাওয়াতে তার প্রজাদের এত দুঃখ হয় নাই। রাবণের হাতে রামের কাটা মুন্ডু দেখে অশোকবনের শীতে কত বা দুঃখ হয়েছিলেন। ও অত্যন্ত দুঃখে এই গান ধরে গুরুদাসের অপেক্ষায় রইলেন। হৃৎপঞ্জরের পাখি উড়ে এলো কার, তড়া করে ধর্গ সখী, দিয়ে পীড়িতের আধার, কোনো কামিনীর পোষা পাখি কাহারে দিয়েছে ফাঁকি, উড়ে এলো দাঁড় ছেড়ে শিকলি কাটা ধরা ভার। এমন সময় গুরুদাসও এসে পড়লেন। গুরুদাস মনে করেছিলেন যে যদি তিনি কোনো মেয়ে মানুষের সন্ধান নাই পেলেন, তার ইয়ারেরা একটা না একটা অবশ্যই জুটিয়ে থাকবে। এদিকে তার ইয়ারেরাও মনে করেছিলেন যদিও তারাও কোনো মেয়ে মানুষের সন্ধান করতে না পারলেন, গুরুদাস আর ছেড়ে আসবেন না। এদিকে গুরুদাস নৌকায় এসে মেয়ে মানুষ না দেখতে পেয়ে মহা দুঃখিত হয়ে পড়লেন, কিন্তু নেশার এমনই অনির্বচনীয় ক্ষমতা যে তাতেও তিনি উৎসাহহীন হলেন না। গুরুদাস পুনরায় ইয়ারদের স্তোক দিয়ে মেয়ে মানুষের সন্ধানে বেরুলেন, কিন্তু তিনি কোথায় গেলে পূর্ণ মনোরথ হবেন তা নিজেও জানতেন না। বোধহয় তিনি যার অধীন এবং আজ্ঞানুবর্তী হয়ে যাচ্ছিলেন কেবল তিনি মাত্র সে কথা বলতে পারতেন। গুরুদাসকে পুনরায় যেতে দেখে তার ইয়ারেরাও তার পিছনে পিছনে চললেন। কেবল নারায়ণ, ব্রজ ও কেদার নৌকায় বসে অত্যন্ত দুঃখেই, নিশি যায় হায় হায় কী করি উপায়, শ্যাম বিহনে সখী বুঝি প্রাণ যায়, হেরো হেরো শশধর অস্তাচলগত সখী, প্রফুল্লিত কমলিনী কুমুদ মলিন মুখী, আর কি আসিবে কান্ত তুষিতে আমায়, গাইতে লাগলেন। মাঝিরা জুয়ার বই যায় বলে বারংবার ত্যক্ত করতে লাগলেন। জলও ক্রমশ উড়নচণ্ডীর টাকার মতো জায়গা খালি হতে লাগলো। ইয়ার দলের অসুখের পরিসীমা রইল না। গুরুদাস পুনরায় শহরটি প্রদক্ষিণ করলেন। সিঁদুরেপটি, শোভাবাজারের ও বাগবাজারের সিদ্ধেশ্বরী তলাটাও দেখে এলেন, কিন্তু কোনোখানেই সংগ্রহ করতে পারলেন না। শেষে আপনার বাড়িতেই ফিরে গেলেন। আমরা পূর্বেই বলেছি যে গুরুদাসের এক বিধবা পিসি ছিল। গুরুদাস বাড়ি গিয়ে তার পিসিরে বললেন, পিসি, আমাদের একটা কথা রাখতে হবে। তার পিসি বললেন, বাপু গুরুদাস, কী কথা রাখতে হবে? তুমি একটা কথা বললে আমি কি রাখবো না? আগে বলো দেখি কী কথা। গুরুদাস বললেন, পিসি, যদি তুমি আমাদের সঙ্গে নৌকা যাত্রা দেখতে চাও তাহলে বলো ভালো হয়। দেখো পিসি, সকলে একটি দুটি মেয়ে মানুষ নিয়ে স্নান যাত্রায় যাচ্ছে, কিন্তু পিসি শুধুই বা কেমন করে যাওয়া হয়, আমরা নিজের জন্য যেন না হলো,
কিন্তু 5 ইয়ারে শুধু নিরামিষ রকমে যেতে মন চলছে না। তাই পিসি আমোদ করতে করতে যাব, তুমি কেবল বসে যাবে, কার সাথে তোমারে কেউ কিছু বলে। পিসি এই প্রস্তাব শুনে প্রথমে গাই গুই করতে লাগলেন, কিন্তু মনে মনে যাওয়ার ইচ্ছাটাও ছিল। সুতরাং শেষে গুরুদাস ও ইয়ারেদের নিতান্ত অনুরোধ এড়াতে না পেরে ভাইপোর সঙ্গে স্নানযাত্রায় গেলেন। ক্রমে পিসিকে সঙ্গে নিয়ে গুরুদাস ঘাটে এসে পৌঁছালেন। নৌকার ইয়ারেরা গুরুদাসকে মেয়ে মানুষ নিয়ে আসতে দেখে হুররে ও হরিবোল ধ্বনি দিয়ে বায়ার দামামার ধ্বনি করতে লাগলো। শেষে সকলে নৌকায় উঠে নৌকো খুলে দিলেন। দড়িরা কোষে ঝপাঝপ বইতে লাগলো। মাঝি হাল বাগিয়ে ধরে সজোরে দেদার ঝাঁকি মেরে লাগলো। গুরুদাস ও সমস্ত ইয়ারে ভাসিয়ে প্রেম তরি হরি যাচ্ছে যমুনায়, গোপীর কুলে থাকা হলো দায়, আরে ও কদমতলায় বসি বাঁকা বাঁশরি বাজায়, আর মুচকে হেসে নয়ন ঠেলে ফুলের বউ ভুলায়। হর হো 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 গাইতে লাগলেন। দেখতে দেখতে নৌকাখানি তীরের মতো বেরিয়ে গেল। বড় বড় যাত্রীদের মধ্যে অনেকেই আজ দুপুরের জোয়ারে নৌকা ছেড়েছেন। এদিকে জোয়ারও মরে এলো। ভাটার সারানি পড়ল। নোঙর করা ও খোঁটায় বাঁধা নৌকাগুলির পাছা ফিরে গেল। ছেলেরা ডিঙি চড়ে বেরুতেই জাল তুলতে আরম্ভ করলো। সুতরাং যিনি যে অবধি গেছেন তারে সেইখানেই নোঙর করতে হলো। তিল কাঞ্চনে বাবুদের পাঞ্চি, ডিঙি, বজরা, বোট বাজার পোট জায়গায় ভিড়ানো হলো। গয়নার যাত্রীরা কিনেরায় পাশে পাশে লগি মেরে চললেন। পেনেটি, কামারহাটি কিংবা খড়দহে জলপান করে খেয়া দিয়ে মহেশ পৌঁছাবেন। ক্রমে দিনমণি অস্ত গেলেন। অভিসারিণী সন্ধ্যা অন্ধকারের অনুসরণে বেরুলেন। প্রিয় সখী প্রকৃতি প্রিয় কার্যের অবসর বুঝে ফুলদাম উপহার দিয়ে বাসরের নিয়ন্ত্রণ গ্রহণ করলেন। বায়ু মৃদু মৃদু বিজন করে পথক্লেশ দূর করতে লাগলেন। বক ও বালহাঁসেরা শ্রেণী বেঁধে চলল। চক্রবাক মিথুনের কাল সময় প্রদোষ সংসারের সুখবর্ধনের জন্য উপস্থিত হলো। হায়, সংসারে এমনই বিচিত্র গতি যে কোনো কোনো বিষয় একের অপার দুঃখাবহ হলেও শতকের সুখাস্পদ হয়ে থাকে। পাড়াগাঁও অঞ্চলে কোনো কোনো গাঁয়ের বওয়াটে ছেলেরা যেমন মেয়েদের সাত সকালে ঘাটে যাওয়ার পূর্বে পথের ধারে পুরনো শিবের মন্দির, ভাঙা ফোটা পুকুর পাড় ঝোপে ঝাপে লুকিয়ে থাকে, তেমনি অন্ধকারও এতক্ষণ চাবি দেওয়া ঘরে পাতকর ভিতরে জলের জ্বালায় লুকিয়েছিলেন। এখন শাক ঘণ্টার শব্দে সন্ধ্যার সাড়া পেয়ে বেরুলেন। তার ভয়ানক মূর্তি দেখে রমণী স্বভাবসুলভ শালীনতায় পদ্ম ভয়ে ঘাড় হেঁট করে চক্ষু বুজে রইলেন। কিন্তু ফচকে ছুরিদের আটা ভার। কুমুদিনীর মুখে আর হাসি ধরে না। নোঙর করা ও কিনারার নৌকোগুলিতে গঙ্গাও কথানতীত শোভা পেতে লাগলেন। বোধ হতে লাগলো যেন গঙ্গা গলদেশে দীপমালা ধারণ করে নাচতে লাগিয়েছেন। বায়ুচালিত ঢেউগুলি তবলা মায়ার কাজ করছে। কোনোখানে বালির খালের নিচে একখানি পিনেশ নোঙর করে বসেছেন, রকমারি বেধড়ক চলেছে। গঙ্গার চমৎকার শোভায় মৃদু মৃদু হাওয়াতে ও ঢেউয়ের ঈষৎ দোলায় কারু কারু শ্মশান বৈরাগ্য উপস্থিত হয়েছে। কেউ বা ভাবে মোজে পূরবী রাগিনীতে, যে যাবার সে যাক সখী, আমি তো যাব না জলে, যাইতে যমুনা জলে সে কালা কদম্ব তলে, আঁখি ঠেরে আমায় বলে মালা দে রায় আমার গলে। গান ধরেছেন। কোনখানে এইমাত্র একখানি বোট নোঙর করলে বাবু ছাদে উঠলেন, অমনি আর সঙ্গীরাও পেছনে চলল। একজন মোসাহেব মাঝিদের জিজ্ঞাসা করলেন, চাচা জায়গাটার নাম কি? অমনি বোটের মাঝি হুজুরের শিলামটিকে, আইগে কাশীপুর কর্তা, এই রতনবাবুর ঘাট বলে বকশিসের উপক্রমণিকা করতে লাগলেন। বাবুর দল ঘাট শুনে হাঁ করে দেখতে লাগলেন। ঘাটে অনেক বৌঝি গা ধুচ্ছিল। বাবুদের চাউনি হাসি ও রসিকতার ভয়ে ও লজ্জায় জড়সড় হলো। দু একটা পোষ মানবারও পরিচয় দেখাতে ত্রুটি করলে না। মোসাহেব দলের মাহেন্দ্রযোগ উপস্থিত হলো। বাবুর প্রধান ইয়ার রাগ ভেজে, অনুগত আশ্রিত তোমার, রেখরে মিনতি আমার, অন্য ঋণ হলে বাঁচিতাম পলালে, এ ঋণের নাম হলে পরিশোধ নাই, অতএব তার ভার তোমার, দেখরে করো নাকো অবিচার। গান জুড়ে দিলেন। সন্ধ্যা আন্নিকওয়ালা বুড়ো বুড়ো মিনসেরা, খুদে খুদে ছেলে, নিষ্কর্মা মাগিরা ঘাটের উপর কাতার বেঁধে দাঁড়িয়ে গেল। বাবারাও উৎসাহ পেয়ে সকলে মিলে গাইতে লাগলেন। মরা খেকো কুকুরগুলো খেউ খেউ করে উঠল। চরন্তি শেয়ারগুলো ময়লা ফেলে ভয়ে ভয়ে ভোঁত করে করে খোয়ারে পালিয়ে গেল। কোনো বাবুর বজরা বরানগরে পাটের কলের সামনেই নোঙর করা হয়েছে। গাঁয়ের বওয়াটে ছেলেরা বাবুদের রঙ্গ সঙ্গের মেয়ে মানুষ দেখে ছোট ছোট নুড়ি পাথর কাদামাটির চার ছুঁড়ে আমোদ করতে লাগলো। সুতরাং সেধারের খড়খড়েগুলো বন্ধ করতে হলো। আরও বা কী হয়,
কোনো বাবুর ভাওলেখানি রাসমণির নবরত্নের সামনে নোঙর করা হয়েছে। ভিতরে মেয়ে মানুষেরা উঁকি মেরে নবরত্নটি দেখছেন। আমাদের নায়ক বাবু গুরুদাস বাগবাজারের পোলের আশেপাশেই আছেন। তাদের বায়ার এখনও আওয়াজ শোনা যাচ্ছে। আতুরি ও আনিসদের বেশিরভাগ আনাগোনা হচ্ছে। আনসি ও রমেদের মধ্যে যারা গেছিলেন তারাই দুনো হয়ে বেরিয়ে আসছেন। ফুলরি ও গোলাপি খিলিরা দেবতার মতো বর দিয়ে অন্তর্ধান হয়েছেন। কারো কারো তপস্যার ফললাভও শুরু হয়েছে। স্নেহময়ী পিসি আঁচল দিয়ে বাতাস করছেন, নৌকাখানি অন্ধকার। এমন সময় ঝমঝম করে হঠাৎ এক পশলা বৃষ্টি এলো। একটা গোলমেলে হাওয়া উঠল, নৌকার পাছাগুলো দুলতে লাগলো। মাঝির পাল ও চট মাথায় দিয়ে বৃষ্টি নিবারণ করতে লাগলেন। রাত্রি প্রায় দুপুর। সুখের রাত্রি দেখতে দেখতেই যায়। ক্রমে শুকতারার স্মৃতি পড়ে হাসতে হাসতে উষা উদয় হলেন। চাঁদ তারাদল নিয়ে আমোদ করছিলেন। হঠাৎ উষারে দেখে লজ্জায় ম্লান হয়ে কাঁপতে লাগলেন। কুমুদিনী ঘোমটা টেনে দিলেন। পূর্ব দিক ফর্সা হয়ে এলো। জোয়ার আইছে বলে মাঝিরা নৌকা খুলে দিলে ক্রমে সকল নৌকা সার বেঁধে মাহেশ ও বল্লভপুরে চলল। সকলখানি এইখানেই রং পোড়া, কোনখানিতে গলা ভাঙা সুরে। এখনো রজনী আছে বলো, কোথা যাবে রে প্রাণ, কিঞ্চিত বিলম্ব করো, হোক নিশি অবসান। যদি নিশি পোহাইত, কোকিলে ঝংকার দিত, কুমুদি মুদিত হতো শশী, যেত নিজ স্থান। শোনা যাচ্ছে কোনোখানি কফিমের মতো নিঃশব্দ, কোনোখানিতে কান্নার শব্দ, কোথাও নেশার গোঁকধ্বনি। যাত্রীদের নৌকা চলল। জোয়ারও পেকে এলো। মালারা জাল ফেলতে আরম্ভ করলে। কিনারায় শহরের বড় মানুষের ছেলেদের ট্রুকপি ধোপার গাধা দেখা দিলে। ভট্টাচার্যিরা প্রাতঃ স্নান করতে লাগলেন। মাগি ও মিনসেরা লজ্জা মাথায় করে কাপড় তুলে হাঁকতে বসেছেন। তরকারির বজরা সমেত হেটোরা বদ্যিবাটি ও শ্রীরামপুর চললে। আরখেরায় পাটুনিদের সিকি পয়সা ও আধ পয়সার পার করতে লাগলে। বদর ও দফর গাজীরা ফকিরের ডিঙে চড়ে ভিকে আরম্ভ করলে। সূর্যদেব উদয় হলেন দেখে কমলিনী আহ্লাদে ফুটলেন, কিন্তু ইলিশ মাছ ধরফড়িয়ে মরে গেলেন। হায়, পরশ্রী কাতরদের এই দশাই ঘটে থাকে। যে সকল বাবুদের খরদ, পেনিটি, আগরপাড়া, কামারহাটি প্রভৃতি গঙ্গাতীর অঞ্চলে বাগান আছে, আজ তাদের বাড়ি ধুম। অনেক জায়গায় কাল শনিবার ফলে গেছে, কোথাও আজ শনিবার। কারো কদিনই জমজমাট বদমস্ত, আয়েস ও চেহেলের হদ্দ। বাঙালওয়ারা বাবুদের মধ্যে কারো কারো বাজ খেলবার জন্য পানসি তৈরি, 1000 টাকার বাজ হবে। 1 মাস ধরে নৌকার গতি বাড়াবার জন্য তলায় চর্বি ঘষা হচ্ছে ও মাঝিদের লাল উর্দি, আগু পেছুর বাদশায় নিশেন সংগ্রহ হয়েছে। গ্রামস্থ ইয়ার দল, খদ্দর বাবুরা ও আর ভদ্রলোক মধ্যস্থ। বোধ হয় বাদি মাহিন্দার নফের, চিনে বাজারের ক্যাবিনেট মেকার, ভারী শৌখিন শখের সাগর বললেই হয়। এদিকে কোনো যাত্রী মহেশ পৌঁছলেন। কেউ কেউ নৌকাতেই রইলেন। 2-1 উপরে উঠলেন। মাঠে লোকারণ্য, বেদি মণ্ডপ হতে গঙ্গাতীর পর্যন্ত লোকের ঠেল মারছে। এর ভিতরে নানা প্রকার দোকান বসে গিয়েছে। ভিখারিরা কাপড় পেতে বসে ভিক্ষে করছে। গাইনীরা গাচ্ছে আনন্দ লহরী। একতারা খঞ্জনি ও বায়া নিয়ে বৈষ্ণবেরা বিলক্ষণ পয়সা কুড়ুচ্ছে। লোকের হররা মাঠের ধুলো ও রোদের তাঁত একত্র হয়ে একটি চমৎকার মেওয়া প্রস্তুত করেছে। অনেকে তাই দিল্লির লাড্ডু স্বাদের স্বাদ করে সেবা করছেন। ক্রমে বেলা 2 প্রহর বেজে গেল। সূর্যের উত্তাপে মাথা পুড়ে যাচ্ছে। গামছা, রুমাল, চাদর ও ছাতি ভিজিয়েও পাওয়া যাচ্ছে না। জগবন্ধু চাঁদমুখ নিয়ে বেদির উপর বসেছেন। চাঁদমুখ দেখে কুমুদিনীর ফোঁটা চুলোয় যাক। প্রলয় তুফানে জেলেডিংয়ের তরফরা খাওয়ার মতো সমাগত কুমুদিনের দুর্দশা দেখে কে। ক্রমে বেলা প্রায় 1টা বেজে গেল। জগন্নাথের আর স্নান হয় না। 10 আনির জমিদার মহাশয় বাবুরা না এলে জগন্নাথের স্নান হবে না। কিন্তু পচা আদা ঝাল ভরা তাদের আর আশা হয় না। ক্রমে যাত্রীরা নিতান্ত ক্লান্ত হয়ে পড়ল। আশপাশের গাছতলা, আমবাগান ও দরজালোকে ভরে গেল। অনেকে সর্দিগর্মী উপস্থিত হয়ে কেউ কেউ শিঙে ফোকরার জোগাড় করলেন। অনেকেই ধুতুরা ফুল দেখতে লাগলেন। ডাব ও তরমুজের রণক্ষেত্র হয়ে গেল। লোকের রল্লা দ্বিগুণ বেড়ে উঠল। সকলেই অস্থির। এমন সময় শোনা গেল বাবুরা এসেছেন। অমনি জগন্নাথের মাথায় কলসি করে জল ঢালা হলো। যাত্রীরাও চরিতার্থ হলেন। চিড়ে, দই, মুড়ি, মুড়কি, চাটিম, কলা দেদার উঠতে লাগলো। খোশপোশাকি বাবুরা খাওয়া দাওয়া করলেন। অনেকের আমোদটাই পেট ভরে গেছে, সুতরাং খাওয়া দাওয়া আবশ্যক হলো না। কিছু বিশ্রামের পর 3টে বেজে গেল। বাজ খেলা আরম্ভ হলো।
কার নৌকা আগে গিয়ে নিশের নেয় এরই তামাশা দেখবার জন্য সকল নৌকাই খুলে দেওয়া হলো। অবশ্যই একদল জিতলেন। সকলে জুটে হাড়ের হাততালি ও জিতের বাহবা দিলেন। স্নানযাত্রার আমোদ ফুরলো। সকলে বাড়িমুখো হলেন। যত বাড়ি কাছে হতে লাগলো শেষে ততই গর্মীবোধ হতে লাগলো। কাশীপুরের চিনির কল, বালির ব্রিজ কেউ পার হয়ে প্রসন্ন ঠাকুরের ঘাটে উঠলেন, কেউ বাগবাজার আহিরিটোলার ঘাটেই নামলেন। সকলেই বিষণ্ণ বদন, ম্লান মুখ। অনেককেই ধরে তুলতে হলো। শেষ 4-5 দিনের আর পর আমাদের নাগার মরে। ফিরতি গোলের দরুন আমরা গুরুদাসবাবুর নৌকাখানা বেছে নিতে পারলাম না। প্রথম ভাগ এখানেই সমাপ্ত হলো। হুতুম প্যাঁচার নকশার প্রথম ভাগ এখানেই সমাপ্ত হলো। এরপর থাকছে এই পাঠের কিছু প্রশ্ন ও উত্তর। শুনতে থাকুন। আজকের আলোচনা এখানেই শেষ হলো। এর সঙ্গে শেষ হলো হুতুম প্যাঁচার নকশার প্রথম ভাগ। এর পরবর্তী অংশে থাকবে হুতুম প্যাঁচার নকশার দ্বিতীয় ভাগ। শুনতে থাকুন, দেখতে থাকুন বাংলা নেট চ্যানেল, পড়তে থাকুন বাংলা সাহিত্য। নমস্কার।